এই যে এতগুলো মানুষ যাদের নাম বাদ গেল, যাদের ট্রাইব্যুনালে মামলা হলো, এখনো বিচারাধীন রয়েছে, তাদের তাদের ভোটার কার্ড বা তাদের নাগরিকত্বের ভবিষ্যৎ কি? তারা কি ভোট দিতে পারবে আগামী দিনে? প্রথমে AER নোটিশ দিল, হিয়ারিং কন্ডাক্ট করালেন, এবার কোন ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেটা কেউ জানতে পারলো না, ওই নিজেদেরই ওয়েবসাইটে। এখন তারপরে জুডিশিয়াল অফিসার এলো, জুডিশিয়াল অফিসার কোন ডকুমেন্ট দেখলো কেউ জানলো না। এইভাবে মানে কতদিন চলবে? তাদেরকে এখন কোটে কোটে ধরে বেড়াতে হচ্ছে কেন? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। স্যার, এ রাজ্যে যদি আমরা দেখি, এ রাজ্যে ভালো তৃণমূল কারা, খারাপ তৃণমূলে যাচ্ছে কারা, এই নিয়ে আলোচনা হচ্ছে। কারা NCPI-তে যাচ্ছে, কোন MLA কোন MP বিদ্রোহী হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা কিছু হচ্ছে। কিন্তু এই ভোটের আগে এই যে এতগুলো মানুষ যাদের নাম বাদ গেল, যাদের ট্রাইব্যুনালে মামলা হলো, এখনো বিচারাধীন রয়েছে, তাদের তাদের ভোটার কার্ড বা তাদের নাগরিকত্বের ভবিষ্যৎ কি? তারা কি ভোট দিতে পারবে আগামী দিনে? এই মুহূর্তে তাদের কি অবস্থান রয়েছে? দেখুন, প্রথমেই বলি যে যাদের SIR এর মাধ্যম দিয়ে নাম বাতিল হলো, তাদের যে বাতিল হওয়ার কারণ সেটা উল্লেখ করা হলো না। এই অবস্থায় দাঁড়িয়ে অ্যাপিল হলো, মানে সেটা সম্পূর্ণ হযবরল। এবং অ্যাপিলটা করা হলো, বলা হলো তোমার 1000 ক্যারেক্টারের মধ্যে, 500 ক্যারেক্টারের মধ্যে তোমাকে রিলিফ শর্ট ফল করতে হবে। কিন্তু অ্যাপিলটা করবে তো একটা অর্ডারের সাপেক্ষে, শুধু বিয়োজিত তালিকায় তাদের নাম, সেটার সাপেক্ষে অ্যাপিল করলো পুরো অন্ধকারে থেকে। এখন এই মুহূর্তে আপনি যদি দেখেন যে দুটো ট্রাইব্যুনাল, মানে 19টা ট্রাইব্যুনালের মধ্যে দুটো ট্রাইব্যুনাল এই মুহূর্তে নেই। প্রথমেই মহামান্য বিচারপতি TS শিবাংনাম, তারপরে মহামান্য বিচারপতি বাগ, তারা চলে গেছে। বাকি ট্রাইব্যুনালগুলো যদি দৈনিক 100টা করেও ম্যাটার হয়, তাহলে কত বছর লাগবে? আপনি উল্টে হিয়ারিং, প্রথমে AER নোটিশ দিল, হিয়ারিং কন্ডাক্ট করালেন, এবার কোন ডকুমেন্ট আপনি আপলোড করলেন সেটা কেউ জানতে পারলো না, ওই নিজেদেরই ওয়েবসাইটে। এখন তারপরে জুডিশিয়াল অফিসার এলো, জুডিশিয়াল অফিসার কোন ডকুমেন্ট দেখলো কেউ জানলো না, জুডিশিয়াল অফিসারের সাপেক্ষে ডিলিট লিস্ট তৈরি হলো, কেন ডিলিট হলো তার কারণ জানলো না। তারপরে ট্রাইব্যুনাল তৈরি হলো আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হলো, একেবারে বায়োবিও অ্যাপিল, মানে আপনি কোন রিজন জানেন না তার সাপেক্ষে অ্যাপিল, এবং বছরের পর বছর পেন্ডিং মানে থাকবে। এটা পরিষ্কার যে নিয়ম মেনে কাজটা করা হয়। দেখুন, আমি নিয়ম মেনে কাজ করা হয়নি এটা বলছি না, কিন্তু আমি বলছি যে এই অন্ধকারময়তা। দেখুন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্ট 142 এক্সারসাইজ করে, কারণ সুপ্রিম কোর্ট চেয়েছিলেন যে বেসিক্যালি অল্প সময়ের মধ্যে যাতে এটা বিষয়টা হয়, কারণ জুডিশিয়াল অফিসার বা ট্রাইব্যুনাল তৈরি, এটা সুপ্রিম কোর্ট 142 এক্সারসাইজ করেছেন। কারণ হচ্ছে না হলে সেই সময় সম্ভব ছিল না, এত লোকের আরও সেটা খারাপ হতো। ফলে সেই সময় দাঁড়িয়ে এটা প্রয়োজন ছিল। কিন্তু তারপরে এই যেহেতু এই কাজটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, কারণ এটা জুডিশিয়াল ওয়ার্ক না, কারণ জুডিশিয়াল মাইন্ডসেট আর অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ডসেট দুটো সম্পূর্ণ ভিন্ন। যেমন একটা BDO অফিসের বা DM অফিসে যেভাবে কাজ হয়, কারণ BDO অফিসের একজন কর্মী বা সেই BDO, তিনি যেভাবে গ্রাউন্ডে দেখবেন, বুঝবেন। ধরুন মুর্শিদাবাদের একজন বৃদ্ধা, মানে অশিক্ষিতা বৃদ্ধা, 70 বছরের বৃদ্ধা, তার কাছে কি ডকুমেন্ট আছে বলুন তো? ওই ভোটার কার্ড আর ওই খুব বেশি হলে আধার কার্ড ছাড়া। সবার কাছে প্যান কার্ডও নেই। মহিলা, তার হয়তো সম্পদও নেই। তাহলে আপনি তার কাছে ডকুমেন্ট না থাকার জন্য হয়তো 2002 সালের লিস্টে হয়তো একটা অন্য নাম লেখা আছে, তখন কিভাবে এই নাম তোলা হতো? তাই বলুন, আপনার বাড়িতে কে কে আছে? নির্বাচন কমিশন থেকে যিনি আসতেন তিনিই নাম তুলে দিতেন। আর বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো করতেন শিক্ষকেরা, পরিচিত শিক্ষকেরা, মানে গ্রামের স্কুলের শিক্ষক। তাহলে তিনি যেভাবে লিখে দিয়েছেন সেভাবেই হয়েছে। তার আর 5টা ডকুমেন্টে হয়তো অন্যরকম নাম আছে। পাড়ায় মোড়ে বসলেন, ডাকনামটাই তুলে দিয়েছে, এটা হয়েছে। ফলে এইটা আপনাকে বুঝতে হবে যে বেসিক্যালি ভারতবর্ষের এরকম একটি বহুত্ববাদী রাষ্ট্রে
এই ইলেকশনে নাম তোলার বিষয়ে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক হওয়া উচিত, এবং যে এর আগের ইলেকশনে পার্টিসিপেট করেছেন, সচিত্র পরিচয়পত্র রয়েছে, ইলেকশন কমিশনের কখনোই কোনো এই কাজ হতে পারে না যে সে তার নাগরিকত্ব যাচাই করবে, সেটা তার কাজ না। ভারতবর্ষে নাগরিক জন্মসূত্রে যারা ভারতবর্ষের নাগরিককে, সেটা ভারতবর্ষের নাগরিকত্ব আইন দ্বারা গভর্ন হয়। আর ভারতবর্ষের ইলেকট্রালকে, ভারতবর্ষে কারা ভোট দেবেন সেটা ভোটার লিস্ট অনুযায়ী হয়, এবং সেই ভোটার লিস্ট তৈরি করার জন্য বিধিবদ্ধ সংস্থা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে দুটো সংস্থা আলাদা। নাগরিকত্ব তো দেখেন কে, কেন্দ্রীয় সরকার, আর ভোটার দেখেন কে, ইলেকশন কমিশন। কালকে যদি পুলিশ ধরুন কেউ বাইক চালিয়ে যাচ্ছে, তা বাইকে যিনি বাইক চালাচ্ছেন, পুলিশ তাকে বললো যে তোমার ড্রাইভিং লাইসেন্সটা দাও, দেখালো। এবার বললো না, তুমি যে ভারতীয় নাগরিক হিসেবে ড্রাইভিং লাইসেন্স বলছো, আমি এবার নাগরিকত্ব যাচাই করতে পারবো। পুলিশ পারে নাকি? মানে পুলিশ দাঁড়িয়ে ঠিক আছে, তুমি এবার আমাকে আগে তুমি নাগরিক কিনা সেটা বুঝিয়ে তারপরে তোমাকে বাইক ছাড়বো। এবং উনি ওইখানে হয়তো কোনো ট্রাফিক সিগন্যালে দাঁড়ালে এখন ওখানে 3 বছর বসে থাকবেন, তাকে নাগরিকত্ব প্রমাণ হবে? এটা তো হয় না। ভারতবর্ষের এই যে সংস্থাগুলো তৈরি হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন কার্ড তৈরি হয়েছে, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, তাহলে এত কার্ড থাকার দরকার কি? তাই না? যে সংস্থার উপর যে কাজ নির্ধারিত, নিয়োজিত, যে কাজ তার উপরে সঁপে দেওয়া হয়েছে, তার বাইরে গিয়ে আপনি কাজ করতে পারেন না। আপনি ভোটার খুঁজবেন, আপনি নাগরিক খুঁজবেন, আর নাগরিক যদি খুঁজেন আপনাকে সঠিকভাবে খুঁজতে হবে। আপনার নামের বানানের শেখ, এসকে, আর কোনো জায়গায় এসএইচ কে লেখা আছে বলে সে নাগরিক না, মানে সেটা ডিক্লেয়ার করতে পারে না। কিন্তু মানে আপনি যদি সে ভোটার না, মানে আপনি যদি কালকে বলেন যে এই লোকটি মানে দুটো জায়গায় স্পেলিং এর গন্ডগোল আছে তাই ও ভোটার না, বা আর একটা সংস্থা মনে করছে, মানে কেন্দ্রীয় সরকার মনে করছে না সে নাগরিক না, সেটা তো হতে পারে না। তাহলে ইলেকশন কমিশনের কাজ হচ্ছিল ভোটার ডিটারমিন করা, আর সেই কাজটি করার ক্ষেত্রে তারা যথেষ্ট লেখনা দেখিয়েছে, সেটা পারেনি। সেটা তো বোঝাই যাচ্ছে যখন এত পার্সেন্টেজ অফ অ্যাডজুডিকেশন যখন ভোটারদের ফেভারে আসছে। কারণ আপনি প্রথম মামলা মহতাব শেখ, যে এখন ফারাক্কার নির্বাচিত বিধায়ক, তিনি ওই 2 দিন আগেই এসেছিলেন। তারই এলাকার আরো অনেক লোকের যাদের এখন আর্জেন্সি তৈরি হয়েছে, হাইকোর্টে মামলা করতে হবে, তার কারণ কেউ হয়তো বিদেশ যাবেন, পাসপোর্ট রিনিউ করতে হবে, শিক্ষক হয়তো তার একটা কাজ আছে, পেনশনার, ডাক্তার, বিএমবিএস পাশ করা ডাক্তার এমডি পরীক্ষা দেবেন, নেট পিজি। এবারে নিট পেয়েছেন একটা ফল বিক্রেতার ছেলে, অসাধারণ, ভয় করছে বাবা, ফল বিক্রি করে সে সন্তানকে পড়াশোনা করিয়েছেন। সেই ছেলেটি নিট ইউজিতে র্যাঙ্ক করেছে, ভালো র্যাঙ্ক করেছে, কলকাতার কোনো মেডিকেল কলেজ পাবে। সে তার নামটা ডিলিট হয়ে গেছে, 18 বছর বয়স, 18 বছর কিছু মাস, এবারে এই হয়েছে, তার বাবার নামটাও ডিলিট, অথচ তার মায়ের নাম আছে। অদ্ভুত। অথচ তার নামটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, এইভাবে তো আর মানে নাগরিকদের নাম ডিলিট করা যায় না। আর এইভাবে নাগরিকদের মানে ভোটারদের নাম ডিলিট করে আপনি যদি তাদেরকে এই বিভিন্ন সামাজিক যে প্রকল্প সেখান থেকে বঞ্চিত করেন, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। কাউকেই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত করা যায় না, কাউকেই রেশন কার্ড থেকে বঞ্চিত করা যায় না, কাউকেই পাসপোর্ট থেকে বঞ্চিত করা যায় না, কাউকেই জমি রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত করা যায় না। সেটা ভুল হবে। এবং আমাদের নির্দিষ্টভাবে মামলা পেন্ডিং, নির্দিষ্টভাবে একেবারে দাবি, রাজনৈতিকভাবেই, সামাজিকভাবেও, নাগরিক দাবি বলতে পারে, যে এই ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশন টাইম বাউন্ড ম্যানারে করতে হবে, এবং যারা বৈধ ভোটার প্রত্যেকের নাম তুলে এদের সঙ্গে বেসিক্যালি ন্যায় বিচার করতে হবে। তার কারণ এই যে যারা ভোটার তারা ভোট দিতে পারলেন না, সামনে আবার 2029-এ আপকামিং ইলেকশন আসছে, তার আগে তাদের বিভিন্ন কাজ রয়েছে, কেউ বিদেশে যাবেন, কেউ ডাক্তার দেখাতে যাবেন, কেউ কোনো কোর্সে ভর্তি হবেন, কেউ WBCS পেয়েছেন, নাম ডিলিট হয়ে গেছে।